তাহি, কবুল বলো। আল্লাহ যা করেন সবই মঙ্গলজনক। সমনষ্ট করা তোমার সাজে না। সময় নেই তোমার কাজ। 1 মিনিট দেরি হলে যেমন তোমার রোগী ছটফটিয়ে শেষ হয়েছে, ঠিক তেমনি প্রতিটি মিনিটের গুরুত্ব অসীম। শুভ কাজ শেষ করো। আমি আছি পাশে। কবুল বলো। বড় বড় নিঃশ্বাস টেনে তাহি কবুল বলল। কাজী কলম এগিয়ে দিলে স্বাক্ষর করে দেয়। কাজী বেরিয়ে গেল লিমনের কাছে কবুল শুনে। সই নিয়ে বিয়ের পর্ব শেষ করে। সাদ নিজ হাতে বিয়ে দিল তাহির। সবটা স্বাভাবিক। আচমকা সাহাদ উঠে দাঁড়ায়। বেডরুমে এসে দরজা আটকে দিল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো একটা সাদা চকচকে হোয়াইট বোর্ডে লেখা স্মৃতিগুলো বিস্মৃত হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে ছবিটা বের করতে টুকটুক করে জলধারের নাই জল গড়িয়ে পড়ছে নেত্রবে হাস্যোজ্জ্বল মুখটা। নাক টেনে ছবির দিকে তাকিয়ে বলল, আমি কথা রেখেছি রাশেদ। তোর তাহির একটা ব্যবস্থা করেছে। গত কটা দিন এত পরিমাণ অশান্তিতে কেন রেখেছিস আমাকে? শান্তিতে চোখ দুটো বুঝতে দিস না। চোখ বুঝলেই মনে হতো এসব বলছিস তাহির জন্য একটা ব্যবস্থা করে। এখন তোর কি হবে? কি ভাববে তোকে নিয়ে? আমি আর আম্মা ছাড়া তোর কেউ রইল না। সবাই ভাবে শক্তপোক্ত কঠিন পুরুষ সাহাদ। তুই তো জানিস আমি কত ভঙ্গুর। অন্যরা বলে সাহাদি মজের শরীর জুড়ে ক্রোধ, অথচ আমি মন খারাপ হলে তোর কাছে গিয়ে গাল ফুলিয়ে রাখতাম, তোকে জড়িয়ে রাখতাম। সেদিন কেন বেঁচে গেলাম আমি? আমার বন্ধু রাশেদ হারিয়ে গিয়েছে। জানিস ফরিদ, মধ্যরাতে সবাই খুশি, অথচ আমি খুশি হইনি। ও আরও কয়েকটা বছর বাঁচত আর মরণের তীব্র যাতনা সহ্য করত। রাশেদ, তোর কিং অফ ওয়েভের সাহস হারিয়েছে। আলবাট্রোস আর আগের মতো উঠতে পারে না। আমার বুক ফেটে যাচ্ছে বন্ধু। আমি তাই কি লিমনের হাতে তুলে দিই, মনে হচ্ছে রাশেদকে চিরতরে হারিয়েছে। অথচ কেউ বুঝলো না রাশেদের জায়গায় ক্ষতিপূরণ অপূর্ণ থেকে যাবে। তবে আমার লিমনকে মাফ করে দিস বন্ধু। ও পাগলের মতো তো তাইকে ভালোবেসে ফেলেছে। দরজায় খটখট আওয়াজ পেয়ে চোখ মুছে ফ্র্যাম পুনরায় ড্রয়ারে ঢুকিয়ে রাখলো। দরজা খুলতেই দেখতে পেল সহধর্মিনীকে। খানিকটা হেসে বলল, কোনো সমস্যা? দিয়া প্রশ্ন ছুড়ল। মন খারাপ? হুম। বেডসাইড টেবিল থেকে ফোন নিয়ে উঠে বলে, চলো। সামনে এগিয়ে শাহাদের হাত ধরে যাওয়া আটকে দিল। শাহাদকে ধরে খাটে বসিয়ে রুমের দরজা আটকে দিল। চোখ মুখে স্পষ্ট যন্ত্রণা। এ যন্ত্রণা বিয়োগের, বিষাদের, চিরশূন্য স্থানের। মানুষটার গালে ডান হাত ছোঁয়াতেই সে হস্তে মুখের ভার ছেড়ে দিল। দিয়া দু হাতে দুগাল ধরে অবলোকন করার চেষ্টা করছে। নীরবতা, নিস্তব্ধতা ব্যতীত সকল ধরনের শব্দ কামরায় অনুপস্থিত। ভেতর থেকে মানুষটা গুমড়ে যাচ্ছে। কাউকে হারানোর কষ্ট প্রকাশ করতে না পারাটা অসহনীয় মানসিক যন্ত্রণা দেয়। স্বামীর মাথা বুকে চেপে ধরে আশ্বস্ত করল, লিমন ভাইয়া, আপুকে ভালো লাগবে কমান্ডার সাহেব। এই ভরসাই চেয়েছিল এতটা সময়। দুহাতে প্রেয়সীর কোমর জড়িয়ে নিজেকে আড়াল করে ছোট্ট নরম হস্তদ্বয়ের মধ্যিখানে। মুখ নিঃসৃত বাক্যরা যেন আজ ঝংকার হারালো। শব্দের তাললয় তুঙ্গে তুলে সুর হারিয়েছে। দিয়া স্বামীর মাথা তুলে বলল, সে যা দেখলে বলতো বাবা কাঁদে না, এত আদল কোলে দিই। শাহাদ দিয়ার দিকে তাকিয়ে হেসে দিল। দিয়া শাহাদের দু চোখে হাত রেখে কপালে উষ্ণ পরশ দিয়ে বলে, আপনাকে মানায় না এমন ভঙ্গুরতায়। আপনি থাকবেন পাহাড়ের মতো অটল, পাথরের মতো কঠিন এবং 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 ভালোবাসা দেওয়ার মতো কোমল। লোভ, তাই না? গ্রিডি লেডি, ইটস নট ফেয়ার। সামলাতে পারি না সেই লোভ। দুজন মিলে হেসে দেয়। এই প্রস্তর কঠিন মানবকে সামলানোর জন্য কোমলতাময়ী মানবী যথেষ্ট। বাগানে ঘরোয়া অতিথিদের ভিড়। মাঝে কিছু সংখ্যক শাহাদ এবং শাহিনের বন্ধু এসেছে। শাহাদের বন্ধুরা আলোচনায় বসেছে। পূর্ব পরিচিত সকলে। পাইলট কানিজ রোকসানা শাহিনের বিয়েতেও এসেছিল। দিয়াকে দূর থেকে আসতে দেখে শাহাদকে একটু পিঞ্চ দিয়ে বলে, বাবু মশাই, এই অনন্ত যৌবনা নারীকে নিয়ে ভালোই দিনকাল কাটছে। তবে এদিকে যে একখানা পত্র পাঠানো হলো বন্ধু মহল থেকে, তাকে গিন্নিকে জানিয়েছেন নাকি একেবারে ঘরের ছেলে বউয়ের বাধ্যগত স্বামী হয়ে বাকি জীবনটা মা বউয়ের আঁচলের তলে কাটাবেন ভাবলেন? তাতে অবশ্য দোষের কিছু নেই। মানে আমরা শুধু জানতে চাইলাম আর কি, আপনি যাবেন? কথার মাঝেই লক্ষ্য করলো এক্স লেফটেন্যান্ট কমান্ডারের চোখ হাসছে। সকলেই তার চোখ অনুসরণ করে সম্মুখে চেয়ে দেখে শাহাদ প্রিয়া শাড়ির কুচি ধরে ধীর পায়ে এদিকে এগিয়ে আসছে। তাহলে শাহাদের নজর বুঝি তাতেই নিবদ্ধ। চোখের বাসায় মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। দিয়া সামনে চলে এসেছে। সবাইকে দেখে সালাম দিল। ডাক্তার মল্লিকা হেসে জড়িয়ে ধরলেন। ঠোঁটের কোণে হাসি দিয়ার চিকন স্বরে শুধালো, ভালো আছেন আপু?
মল্লিকাও ভালোবেসে জবাব দিল। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আপনাকে মিস করছিলাম এতক্ষণ, আপনার কথাই হচ্ছিল। আমার কথা? ব্যারিস্টার মনিরুজ্জামান আগ বাড়িয়ে বললেন। রাজকন্যাটি কোথায় ভাবি সাহেবা? আম্মুর কাছে। আচ্ছা আচ্ছা, দুষ্টু হয়েছে, সকলকে নাস্তানাবুদ করে রেখেছে, বাড়ি জুড়ে ছোটাছুটি করছিল। একজন আত্মীয়ের বেবি আছে, তার সাথে খেলা করছে। আম্মু আব্বু পাহারায় বসে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। চলুন খেতে বসবেন। কমিশনার রকিব হাওলাদার আচমকা কেসে উঠল। শাহাদের মনোযোগ বিচ্যুত হলো। এতক্ষণ এই পুরুষ তার চোখ নিবদ্ধ করেছিল আপন রমণীতে। ধরণীতে সংঘটিত বাকি ঘটনায় তার মনোযোগ শূন্য। রকিবের দিকে তাকাতেই সে বলল। মানে ভাবি, একটা কথা বলতাম। দিয়া সেদিকে ফিরে নম্রতা নিয়ে বললেন। জি ভাইয়া বলুন। আমরা একটা ট্যুরের প্ল্যান করেছি, সাদকে অনুমতি পাবে যাওয়ার? জল ঝুলে গেল দিয়া। হতবাক হয়ে বিনা বিলম্বে প্রশ্ন করল। আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া? বাকিরা একে অন্যের মুখ চেয়ে অবাক চোখে দিয়ার দিকে তাকালো। সাদ সেই ভ্রম ভেঙে বলল। ম্যাডাম, আপনার কাছ থেকে অনুমতি না নিলে কার কাছ থেকে নেবে? আফটার অল, সাদের উপর কবজা তো আপনার। তাই একটা ছোট্ট জিজ্ঞাসা এই অপরাধীদের। কানিজ রোকসানা শাহাদের দিকে তাকিয়ে বলে। এবার বুঝলাম বন্ধু আমার কেন দেওয়ানা। দিয়ার লজ্জায় আনত মুখ। কানিজ এগিয়ে এসে দিয়াকে ধরে বলে। আর লজ্জা পেতে হবে না, আসল কথায় আসি। শাহাদ থামিয়ে দিল হাতের ইশারায় কানিজকে। দিয়ার দিকে তাকিয়ে বলল। ফারা, আপনাকে তো আপাতত ক্লাস করতে হবে, তাই না? না। আলহামদুলিল্লাহ। তাহলে রাকিব, শোনো, আমার জন্য 3টে টিকিট কাটবে, তবে এখানে নয়, সাউথ আমেরিকা থেকে কাটবে। তোর আগে যাবি, আমি সি হয়ে যাব। মল্লিকা ভ্রু কুচকে চমকে বলল। সি হয়ে মানে? তুই সাগর দিয়ে কিভাবে যাবি? ইটস মাই বিজনেস। কানিজ আর ঘাটালো না। বেশি ঘাটালে কিছুই বলবে না, একটু পর হয়তো নিজ থেকেই বলবে। তবে পুনরায় জিজ্ঞেস করলো কানিজ। 3টা টিকিট অমন জায়গার জন্য। শাহাদ মাথা নেড়ে বলল। হুম। দিয়া হতবিহব্বল হয়ে মিনমিনে গলায় বলে। শাহাদ ইশারা দিল সামনে হাঁটার জন্য। সবাই সামনে হাঁটছে, মনে কৌতূহল নিয়ে। অপেক্ষা শাহাদ মশাইয়ের উত্তরের। দিয়া মুখের উপর প্রশ্ন করেনি। মানুষটা বাগানে ঘাসের উপর এক কদম করে ফেলছে, আর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে রেখেছে। এর মাঝে শাহাদের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে উষ্টা গেল রকিব। মনিরুজ্জামান ধরাতে পড়ে যায়নি। থেমে গেল সকলে। রকিব মৃদু চেঁচিয়ে বলে। এই বদবুদ্ধির রাজা, কৌতূহল ক্লিয়ার কর। নেমন্তন্ন করে তো হাত পা ভাঙানোর পায়তারা করেছিস। তোর দিকে ফিরে হাঁটছি, আর একটু হলেই পাটা যেত। চাইছিস কি তুই? গেলে যাবি বল, না গেলে না যাবি। হেয়ালি করছিস কেন? কানে ধূপ করে বন্ধুর পিঠে কিল দিল। রেগে বলল। উল্টাপাল্টা প্রশ্ন করিস কেন? এতে করে এই মহা রোবট এক কথাই উত্তর দিবে। আগে প্রশ্ন কর 3টা টিকিট কার জন্য। শাহাদ হো হো করে হেসে বলে। আমার অস্তিত্ব সেরেছে এবং প্রিয়দর্শিনী ফারার জন্য। কি? সহস্বরে চিৎকার। শাহাদ গম্ভীর গলায় বলল। ডোন্ট টক টু মাচ, আই উইল লেটার এক্সপ্লেইন। ইটস ফাইনাল। স্ত্রী কন্যাকে নিয়ে আমার স্বপ্ন পাড়ি দেব। খাবার টেবিলের কাছাকাছি চলে এসেছে সকলে। এতক্ষণ নীরবতা পালন করলেও দিয়া এবার প্রশ্ন করলো। কোথায় যাবেন শেজার বাবা? সকলের সামনে দুহাত শূন্যে ছড়িয়ে চোখ বুঝে উত্তর দিল। গ্যালাপাগোস। আশেপাশে উপস্থিত ঘরের মানুষ ছিল। থমকে গেল সকলের পথযাত্রা। শাহিন দেখছে ভাইয়ের অদম্য ইচ্ছা শক্তি। রাহেন সাহেব বিড়বিড় করে বলল মনে মনে, গ্যালাপাগোস। পাভেলের চক্ষু ছানা ভরা। বস সত্যিই যাবে? গ্যালাপাগোস। শিফা চিৎকার দিয়ে উঠল। গ্যালাপাগোস। সবার মুখে একটাই শব্দ, গ্যালাপাগোস। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে সুন্দর জীববৈচিত্র্যপূর্ণ জায়গা। অনেকের কাছে ভূস্বর্গ কাশ্মীর হলেও পর্যটকদের জন্য ভূস্বর্গ এই দ্বীপপুঞ্জ। অজানা অদেখা না শোনা কল্পকথা ঘিরে আছে এই গ্যালাপাগোস জুড়ে। ঘুরে আসা যাক পৃথিবী বিখ্যাত ম্যারিন ইগুয়ানার গ্যালাপাগোস, কচ্ছপ অ্যালবার্টসের দ্বীপ গ্যালাপাগোস। কন্যা বিদায় কোনো পরিবারের নিকট সুখকর নয়। তবে কন্যার যদি পিতা না থাকে, তবে সেই কন্যার জীবনে কি দুঃখের অভাব আছে? নেই তো। সবাই যখন অনুরোধ করছিল আজ রাত তাহিকে বিদায় না দিতে, অন্যদিকে লিমন তো এবারই ছেলে, তাইকে বিদায় দিতে হবে কেন বলেছিল মঞ্জিলা। সকলের চোখে স্পষ্ট তাহির কষ্ট। সেখানে বাদ সাধল শাহাদ। ঠিক রাত 11টায় প্রোগ্রাম বন্ধ করে দিয়ে ঘোষণা দিল তাহির বিদায়ের জন্য প্রস্তুত হতে সকলকে। সুলতানা বেগম মন কষ্ট নিয়ে ছেলেকে বুঝাতে চাইলেন।
বাবু, মেয়েটা সামলাতে পারবে না নিজেকে, আমরা কাল সকালে পাঠাই। নাছোড়বান্দা সাহাদ সকলকে বুঝিয়ে দিল এই বলে, কাল সকালে কি মন খারাপ কম হবে, নাকি লিমন ওকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে? যদি কেউ আমাকে গ্যারান্টি দেয় রাতারাতি ম্যাজিক করে ওর মন ভালো করে দিবে, তবে কাল কেন পরশু গেলেও আমি বাদ ছাড়বো না। বাইরের অতিথি বিদায় নিয়েছে, পরিবারের সকলের মাথা নত। লিমন হঠাৎ করেই সাহস করে বলে ওঠে, ভাইজান, আমার মনে হয় আমাদের উঠা উচিত। 11টা তো বাজে অলরেডি। ভেরি গুড, আমি আসছি, জাস্ট 5 মিনিটস। বসার থেকে উঠে দাঁড়ায়, মা বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি যাচ্ছি ওদের রেখে আসতে, চিন্তার কোনো কারণ নেই। শ্বশুরবাড়ি যেমনই হোক, এটা শ্বশুরবাড়ি। লিমন বা চাচি আম্মু এখানে স্থায়ীভাবে থাকে না, যে সবাই মিলে এই বাড়িকে শ্বশুরবাড়ি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বন্দির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় সুলতানা বলল, আম্মু, রাগ করিস না আমাদের উপর। আমরা যা করি তোর ভালোর জন্য। হয়তো তোর মনে হতে পারে খালামণি খারাপ, ভাইজান খারাপ, কিন্তু আমরা তোর অমঙ্গল তো চাই না মা। তাহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবেগ অনুভূতি আজ ছুতে পারছে না এই মেয়েকে। সাবিনা মেয়ের জামাইয়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে এগিয়ে এসে হাত ধরল। ভালোভাবে তাকিয়ে দেখলো সাদা সুতোর কাজের পাঞ্জাবিতে ছেলেটাকে বেশ মানিয়েছে। বিয়ে বলে নিজেও কোনো জাঁকজমকপূর্ণ ভাগভঙ্গি করেনি। সাবলীল সাজ, দুজনকে একসাথে বেশ লাগছে। মনেই হচ্ছে না মেয়েটা বড়। মেয়ের জীবনে সুখ আশা করাটা বোকামো। তবে আল্লাহ চাইলে মেয়ে ফিরে আসতে পারে নতুন জীবনে। তাই মন থেকে দোয়া করে লিমনকে বলল, বাবা, আমার মেয়েটা যত্ন নিও। যদি কখনো মনে হয় তোমাকে অশ্রদ্ধা করেছে, অসম্মান করেছে, আমাকে জানিও, আমি নিয়ে আসব। ও ছাড়া যে আমি নিঃস্ব। লিমন শাশুড়ির দুহাত ধরে আশ্বাস দিয়ে বলে, খালামণি, আপনার মেয়ে আমার কাছে আমানত। যে মানুষটার ছায়াতলে উনি শৈশব কৈশব কাটিয়েছেন, আমিও একই মানুষটার আদর্শে বড় হয়েছি। তিনি বড় ভাইজানের ভালোবাসা স্নেহের একজন রাশেদ ভাইয়ের মতো অসাধারণ ব্যক্তি। সহধর্মিণী হওয়ার জন্য যোগ্যতা লাগে। সেখানে ডাক্তার তাহি তো রাশেদ ভাইয়ের প্রাণ ছিলেন। আমি তো তুচ্ছ। বরং যদি কখনো আমার দ্বারা কোনো ভুল চুক হয়, অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। আর যাই করুক ওনাকে বলবেন যেন আমাকে ছেড়ে না যায়। প্রয়োজনে ঝগড়া করবে, কথা না বলবে। আমাকে রান্না না করিয়ে একবেলা উপোস রাখবে, এতে আমার আপত্তি নেই। তবুও যেন ছেড়ে না যায়। আমি আপনার সম্পদের হেফাজত করব ইনশাআল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কেন আজ চারদিকে এত মুগ্ধতা? প্রতিটি কথায় কর্ণকুহরে বেজে উঠেছে দুজন মানুষের। রাশেদের প্রিয় বন্ধু ও তার প্রিয়তমার। বন্ধুর ভেতরটা সুখে আনন্দিত হলো এই ভেবে যে তার শিক্ষায় ঘাটতি হয়নি, অথচ প্রিয়তমার হুঁশ নেই। সাদ গাড়ির চাবি হাতে রুম থেকে বেরিয়ে আসার সময় কানে এসেছে প্রতিটি বাক্য। সুলতানা কবি সাহাদকে দেখে বললেন, বাবু, শিফাকে দেই তাহির সাথে। ছেলের বুদ্ধি মাপতে এখনো অক্ষম সুলতানা কবির। বাবু ততক্ষণে প্রতি উত্তর করল, ওরা ইতিমধ্যে সবাই ওই বাসায় আছে। আজ রাত থাকবে, আমি ফিরে আসবো আপনাদের বৌমাকে নিয়ে। সুলতানা বেগম চমকে বলল, কখন গেল ওরা? আধ ঘন্টা আগে সবাইকে কাব্য, নিষাদ এবং মেজরের সাথে পাঠিয়েছে। বাকিরও বিস্মিত। সাহাদ লিমন তাহিকে তাড়া দিয়ে বলে, লিমন, তাহি, আগাও। চাচাম্মু, চলুন, বউ বরণ করবেন। সবাই আগালে সাহাদ মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, মনে যদি এমন কিছু ওঠানামা করে তবে এইখানেই থামুন। কাল মেয়ে পক্ষ হয়ে যাবেন। আজ রাতে আপনার বউ বরণের প্রয়োজন নেই। সারাদিন অনেক ধকল গিয়েছে শরীরের ওপর। চাচাম্মুকে যেতে হবে বলে যেতে দিচ্ছে। আর নিরাপত্তার জন্য আমি স্বয়ং ওদের নিয়ে যাব এবং আমার গাড়ি পাওয়ার সাথে থাকছে। এখানে পাভেল, হামজা এবং তুহিনকে রেখে যাচ্ছে। রাহান সাহেব তাড়া দিয়ে বললেন, ঠিক আছে, যাও, দেরি করো না, অনেক রাত হলো। রওনা হলো সাহাদের ব্যক্তিগত রেঞ্জ রোভার। নিঃশব্দ পরিবেশ। যতবার ওদের দিকে তাকিয়েছে ততবার লিমনের জায়গায় রাশেদকে ভেসে উঠেছে। ভাইজান, একটু গাড়িটা পাশ করে রাখবেন। ডাক্তার তাহির খারাপ লাগছে, বমি করবে। সাহাদ পাশ করে গাড়ি পার্ক করলো। কিছুটা চমকিত। তাহির কি শরীর বেশি খারাপ? সাধারণত জানি তো এই মেয়ের বমি হওয়ার কথা নয়। ডোর খুলে বের হয়ে বোনের ডোর খুলল। তাহিকে ধরে নামালো। সাহাদ ছেড়ে দিল দায়িত্ব লিমনের উপর। দূর থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। একটু আড়াল হতেই গলগল করে ছেড়ে দিল। লিমন তাহিকে আগলে ধরলো। রত্না পানির বোতল নিয়ে বের হয়ে ছেলের বউকে পানি খাইয়ে মুখ ধুইয়ে দিল। গাড়ির সাথে হেলান দিয়ে সামান্য দূরত্বে অবস্থান ভাইজানে। টিস্যু দিয়ে তাহির মুখ মুছে দিল লিমন। একবারের জন্য মনে হচ্ছে না এদের মাঝে বয়সের ফারাক। লিমনকে পরিণত লাগছে। পেছনে সাহাদে নিরাপত্তা গাড়িবহর। ধীর পায়ে তাহিকে নিয়ে এগিয়ে এলো লিমন। কাট কাট প্রশ্ন সাহাদে, কিছু খাসছি কেন দুপুর থেকে?
আনত মাথা তাহির। ভাইজান ধরে ফেলেছে। লিমন চমকে গিয়ে তাহির দিকে তাকাল। মনে মনে ভাবছে সংগ্রাম তো সবে শুরু, এখন থেকেই সামলে নিতে হবে এই রমণীকে। জেনে বুঝে কুয়ায় ঝাঁপ দিয়েছে, ডুবে ডুবে জল তো খেতেই হবে। অন্যদিকে সাঁতার জেনেও সাঁতরাতে পারছে না, কারণ কুয়ার গভীরতা অপরিসীম। দম ফেলে সাহাদকে বলল, ভাইজান বাসায় যেয়ে খেয়ে নিবে, সন্ধ্যায় আমাকে বলেছিল মাথা ব্যথা করছে। তাহি স্বামীর দিকে তাকাতেই লিমন চোখ ঝাপটে আশ্বস্ত করলো। একবার লিমনের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটে বসলো সাহাদ। রত্না তাহিকে আগলে পেছনে বসলো। এবার লিমন সামনে বসলো। ব্যাগ থেকে একটা কেক বের করে তাহিকে খাইয়ে দিচ্ছে। সুলতানা কবির আসার সময় জোর করে কিছু কেক বিস্কিট দিয়েছিল। গাড়িতে রত্নার শরীর খারাপ লাগে যদি, শরীরের উপর ধকল নিতে পারে না বেশি। চোখ দিয়ে পানি ঝরছে তাহির। পুনরায় সাহাদের ধমক, তাহে কাদার তো কিছু দেখছি না আমি, কাঁদলে মাঝ রাস্তায় নামিয়ে দেব। লিমন সাহাদের দিকে তাকিয়ে পেছনে ফিরল। সাহাদের জোয়াল শক্ত হয়ে আছে, কথার মাঝে প্রাণ নেই। লিমনের মনে হলো ভাইজান খুশি নয় এই বিয়েতে। যত যাই বলছে, আজ সারাদিন সাহাদের আচরণ পরিলক্ষিত ছিল। যতক্ষণ আম্মা ছিল ততক্ষণ হাসি খুশি ছিল। পকেটের ফোনটা কেঁপে উঠল। লিমন ফোন বের করতেই স্ক্রিনে ভেসে উঠল আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা ভালো আছেন? জি আম্মা, আপনি পৌঁছাতে পেরেছেন? জি আব্বা, সুস্থ মতন এসেছি। আমার বৌমা কেমন আছে? ভালো, তবে কাঁদছে। দেন ওনাকে। মনোযোগ দিয়ে পেশিফুল হাতে দক্ষতার সাথে গাড়ি চালাতে ব্যস্ত সাহাদ। শার্টের উপর মাসলগুলো ফুলে ফুলে উঠেছে। লিমন পেছনে ফিরে তাহির দিকে ফোন বাড়িয়ে দিল। কানে ফোন লাগাতেই শুনতে পেল প্রিয় মানুষটার স্বর। রত্নার চোখ লেগে এসেছে। তাহির ধীরে ধীরে কথা বলছে। খুব সাদামাটা প্রোগ্রামে আজ আকর্ষণ ছিল মেহেরজান আম্মা। আজ এসেছিল লেফটেন্যান্ট কমান্ডার রাশেদের মা হয়ে। সুন্দর সাবলীল মার্জিত জামদানি শাড়িতে সকলের নজর কেড়েছিল মেহেরজান আম্মা ওরফে মেহনাজ পাঠান। সাদ লিমন একযোগে পরিচয় করিয়েছিল রাশেদের মা হিসেবে। আড্ডা জমিয়েছিল সকলের সাথে। লিমনকে বুকে টেনে সকলের সামনে বলেছিল, তাহিকে আমি কখনোই মেয়ে বলবো না, ও সর্বদাই আমার পুত্রবধূ। আমার রাশেদ না থাকুক, লিমন তো আছে। তাহির কাজ লিমনের ঘরণী হয়ে ওঠা। তাহি অবশ্যই ভাগ্যবতী নারী যে আমার দুই রত্নে সহধর্মী হওয়ার সুযোগ পেয়েছে। সকলেই দেখেছে রাশেদের মায়ের তেজ, গাম্ভীর্যে পরিপূর্ণ এই নারী। মার্জিত শব্দ, কেউ জানে না তার অতীত। জানতে চায়নি কোথায় ছিল এতটা দিন। শুধু এতটুকুই জেনেছে দেশরত্ন, অকুতভয়, বুদ্ধিদীপ্ত তারকা, নেভির লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ আবেদিনের মা মেহনাজ পাঠান, যার চোখে ছেলে হারানোর বেদনা থাকার কথা, অথচ পরিবর্তে তার চোখে ছিল ছেলের বউকে পুনরায় বিয়ে দেওয়ার আনন্দ। লিমনকে ছেলে হিসেবে সকলের সামনে বুকে টেনে নিয়েছিল। কেউ না জানুক, মেহনাজ পাঠান জানেন লিমনের রহস্য। 6 স্পাইডারের প্রতিটি সদস্যকে চেনেন। তাদের সাহায্যই যে ফরিদকে ডুবাতে কাজে লেগেছিল সে কথা পৃথিবী লোকের মানুষগুলোর অগোচরেই থাকবে। এক একটা তথ্য নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে এনেছে এই লিমন। লিমনের মাঝেই খুঁজে পায় অদম্য সাহসের অধিকারী রাশেদকে। তাই হয়তো সময় অসময় মাঝে মাঝে ছেলেটাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। মেহনাজ পাঠানের সংসার, সন্তান সব ধ্বংস হলো ফরিদের লোভের শিকার হয়ে। ওইভাবেই অনেক নারী হারাচ্ছে তাদের সম্ভ্রম্য। মেহনাজ ছিল একা, তাই তাহি একা থাক এই ব্যাপারটা মেহনাজ মেনে নিতে পারবে না কখনো। যেমন ভাবনা তেমন কাজ। তাহিকে রাজি করিয়ে ফেলেছে বিয়েতে। মাঝরাতে ঘুম ভেঙেছে। অবশ্য ঘড়িতে এখন ভোর 4টে, আজান দিবে আরো কিছুক্ষণ পর। পিট পিট নেত্রে তাকিয়ে দেখে শেজার বাবার কি যেন লিখছে। ল্যাম্পশেডের হলদে ক্ষীণ আলোটা আবছায় সৃষ্টি করেছে। বাড়ি ফিরতে ফিরতে সাহাদ দিয়ার প্রায় 1টা বেজেছে। ফ্রেশ হয়ে শেজাকে খাইয়ে শুতে শুতে প্রায় 2টো। মানুষটার নিশাচরি স্বভাবটা গেল না। উঠে বসে দিয়া ডাক দিল, শেজার বাবা কি করছেন? ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রখরতায় খাট নড়েচড়ে ওঠার আওয়াজটা কানে লাগে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেয়সীর পানে। কিঞ্চিত হেসে বলে, জরুরি কাজটা সেরে নিলাম, নতুবা এমন উষ্ণ পরিবেশ আদরে বউ ছেড়ে এখানে বসে লেখার সাধ্য ছিল না। তুমি উঠে গেলে যে? ঘুমু ঘুমু চোখে দিয়া হেসে বলে, একটা খারাপ স্বপ্ন দেখে হুট করে ঘুম ভেঙে গেল। সম্ভবত মানুষটা তার প্রিয় আইকনের ডায়েরিতে কিছু লিখছিল। সযত্নে ডায়েরিটা বন্ধ করে টেবিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ড্রয়ারে খুলে সেখানে রেখে লক করে দিল। অন্য সব ড্রয়ার থেকে এই ড্রয়ারটা আলাদা, দিয়ে সেটা বুঝে কোড লক দেয়া থাকে। আজ অব্দি সাহস করেনি কেউ এই ড্রয়ার হাত ধরতে। সে যাই হোক, আপাতত সাদাত সব কাজ শেষ করে
বউকে সময় দেওয়া জরুরি মনে করে উঠে তার পাশে বসে, গালে ডান হাত রেখে নমনীয় গলায় বলল, স্বপ্ন বাস্তবায়ন হয় না ফারা, আর খারাপ স্বপ্ন মস্তিষ্কের ভাবনা মাত্র। কিছু নিয়ে কি দুশ্চিন্তা আসছিল মনে? অসহায় গলায় বলে। কি সেটা? আপনার গ্যালাপাগোস। হো হো করে হেসে উঠল মানুষটা। এখনই এত উৎকণ্ঠা? যাওয়ার দিন আস্তে আস্তে তো এ নাওয়া খাওয়া ছেড়ে দিবে। স্ত্রীকে নিজের দিকে ফিরিয়ে বলে, ম্যাডাম শুনুন, তবে আপনি যেমন কোহিনূরকে দিয়ে দূর দূরান্তে পাড়ি দেওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন, ঠিক তেমনি আপনার স্বামীরও সে ছোটবেলা থেকে গ্যালাপাগোস যাওয়ার ইচ্ছে ধারণ করেছে। আপনার ইচ্ছেতে পূর্ণ করতে পারবো না, কারণ কোহিনূরকে নিয়ে আমরা চাইলেও বাংলাদেশের রাস্তায় বের হতে পারবো না। এমন একটা ব্রিড মানুষ থেকে আঘাত করতে পারে। তবে আমি চাইব সে যে যেন কোহিনূরের পারদর্শী হয়। আপনি হবেন তার মাস্টার, পারবেন না? দিয়া মুখে হাসি ঝুলিয়ে জানান দিল, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কবে যাব? নেক্সট উইক। আমাদের কি আপনি শিপে চড়াবেন? অবশ্যই। তাই তো আকাশপথে ছেড়ে সমুদ্র স্নানে নামবো। আগে সাগর মাতাকে দেখবেন, যেখানে আকাশে মিশেছে সায়রে, যেখানে সূর্য অতি নিকটবর্তী, যেখানে সায়রে গর্জন ওঠে, যেখান থেকে ঝড়ের তীব্রতা সন্নিকটে, তেমনি বাতাসের বেগ, পানির স্রোত আশ্রে পড়ে মানবকুলের পদমুখে। আপনার স্বামীর আসল বাড়ি হলো সমুদ্র। দেখাবো আমার শেহজাকে তার বাবা কিং অফ ওয়েভ এই সমুদ্র রাজ্য। একটা শুভারম্ভ করতে চাচ্ছি আমরা ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন শাহাদ প্রিয়া? কিন্তু সে যা তো ভুলে যাবে বড় হতে হতে। দিবই না, কারণ আমি প্রতি বছর সাগর পাড়ি দেব আমার প্রিয় রমণী ও মেয়েকে নিয়ে। কিভাবে? আপনি কি বলে যাচ্ছেন আপনার স্বামী একজন এক্স লেফটেন্যান্ট কমান্ডার? সাগরে যেতে কি তার টিকিট লাগে? খানিকটা হাসলো দিয়া, কিছু শান্ত ভেবে যে আপাতত সব রকমের ঝুট ঝামেলা বিদায় হলো। সাদাতের কথার মাঝে কেমন রহস্য খুঁজে পাচ্ছে, তবুও দিয়া কর্ণগোচর করলো সেসব ভাবনা। এভাবে কি ঘুমানো আদৌ সম্ভব? কিছুক্ষণ মেঝেতে পায়চারি করছে, কিছুক্ষণ খাটে বসছে। বউ বরণের পর্ব শেষে সবার প্ল্যান ছিল আড্ডা দিবে। যাওয়ার আগে সাদাতের করা নির্দেশ দুজনকে বিশ্রাম নেওয়ার জন্য, কেউ যেন তাদের বিরক্ত না করে। অন্যদিকে পাহারাদার হিসেবে এ বাড়িতে আছে একদল বিচ্ছু। মাঝে একবার বের হয়েছিল কামরা ছেড়ে, শাইনের ধমক খেয়ে ভেতরে চুপচাপ বসে আছে, হাত পা নিষ্পিস করছে আড্ডা দিতে। ডাক্তার তাহি ঘুমোচ্ছে, তাতে কি হয়েছে, ঘুমুক তিনি। লিমনের আড্ডায় কেন বাদ সাধছে বাকিরা? অন্যদিকে ঘুম আসছে না, আবার এক বিছানায় শুতেও বেশ বিব্রত বোধ করছে সে, তাই অনুমতি দেয়নি সরাসরি। মেয়েটা রাতে কোনো রকম খেয়ে ধপ করেই বিছানায় শুয়ে পড়ে, কোনো সংকোচ নেই। এদিকে লিমন যে কষ্ট পাচ্ছে তাতে কিছুই না, বিছানায় শুয়ে পড়ে অধৈর্য হয়ে। সহসা ভেবে এলো মেইলি স্বর, না, ঘুমিয়ে চটপট করছে কেন? তরাক করে লাফিয়ে উঠে বলে, আপনি ঘুমাননি? রুমে যেভাবে তাণ্ডব করছেন, ঘুম পালিয়ে যোগ হয়েছে মাথা ব্যথা। সরি। থেমে গেল লিমন, পুনরায় বলে ওঠে, ঘুম না আসলে উঠে বসুন, গল্প করব। আমার ভালো লাগছে না। অফিস থেকে কি ছুটি নিব কাল? মাথা টনটন করছে। গত কটা রাত ঠিকভাবে ঘুমাতে ভুলে গেছে তাহি, আজও ঘুমাতে পারছে না রুমের মাঝে তাণ্ডবের জন্য। বিরক্ত হেডবোর্ডে হেলান দিয়ে উঠে বসে প্রশ্ন করল, বলুন কি করবেন? আরে পরামর্শ দিন, ছুটি নিব। আমি কি করে বলবো? আপনি কি কাল যাবেন হসপিটালে? নিশ্চিত নই, এমার্জেন্সি পেশেন্ট থাকলে তো যেতে হবে। বিশ্রাম নেওয়ার পরিকল্পনা আছে। তাহলে আমি ছুটি নিই। তাহির এবার প্রচন্ড হাসি পাচ্ছে, এমন ভাবে আবদার করছে মনে হচ্ছে তাহি অনুমতি না দিলে ছুটি নেবেই না। মাথার পাশে বালিশটাকে ঠিক করে শুয়ে বলল, সমস্যা না থাকলে নিতে পারেন। লিমন খুশি হয়ে গাল ভরা হাসি দিয়ে বলে, ধন্যবাদ ডাক্তার তাহি। ও আরেকটা প্রশ্ন, আপনার পাশে শুতে পারি? লিমনের দিকে পিঠ দিয়ে শুয়েছিল তাহি, নাকমুখ বিরক্তিতে কুচকে ঘাড় ঘুরিয়ে বলে, লিমন বড্ড বিরক্ত করছেন। আমার পাশে শোবেন না তো রাস্তায় গিয়ে শোবেন। আপনার কি মনে হচ্ছে আমি এখন অশোভনীয়, অবিশ্বাস এবং অবাস্তব কথা বলবো, যে আপনাকে নিচে শুতে হবে অথবা ডিভানে? যদিও আপনার রুমে ডিভান নেই, কথা কম বলে ঘুমান সুস্থভাবে। আমাকেও ঘুমাতে দিন। আমি যত না সম্পর্কটা নিয়ে ভাবছি, আপনি তার চেয়েও বেশি আমাকে ভাবাচ্ছেন। এমন অদ্ভুত ব্যবহার করবেন না। আমাকে স্বাভাবিক হতে দিন। আমি আপনাকে মনে প্রাণে স্বামী মেনে নিচ্ছি বলেই এক বিছানায় শুতে এসেছি। উফ,
আর বিরক্ত করবেন না তো, ঘুমাতে দিন, নিজেও ঘুমান। বড় বড় চোখ করে লিমন ঠোঁট ভেঙচি দিয়ে বলে, উফ, বিরক্ত করবেন না তো। ভেঙালেন। পাশে ঘুমাতে দিয়ে কি আমাকে উদ্ধার করেছেন? আমি এমনিতেও আপনার পাশেই ঘুমাতাম, শুধু ভদ্র ছেলের মতো অনুমতি নিয়েছিলাম। অনেক প্রতিশোধ নেওয়া বাকি ডাক্তার তাহি। অনলি তাহিম মাইন হট। আর কিসের প্রতিশোধ? আমি ডাক্তার তাহিই ডাকবো, সবাইকে দেখতে হবে না। আমার একজন বুদ্ধিমতী প্রতিভাবাবী ডাক্তার বউ আছে। এনিওয়ে, মনে নেই অপমান করেছিলে যে, সেই প্রতিশোধ। কি ব্যাপারে? আমার সুন্নতে খতনা। আল্লাহ প্লিজ, এসব কেন মনে রেখেছেন? হা হা হা, প্রতিশোধ? আমি তো ছোট মানুষ, তাই না? তাহি দুহাত জোর করে বলে, মাপ চাই, আর বলবো না। এখন কি বলছিলাম নিজেরও মনে নেই। এখন এসব তুলবেন না। আপু ডাকতে বলেছিলেন না? তাহি ঠান্ডা চোখে প্রশ্ন করে। ডাকতে চান? লিমন ঘাবড়ে গেল। এতক্ষণ সব ধরনের মজা ছিল তাহির মুখে হাসি ফুটাতে। একা ভালো লাগছিল না, তাই বকবক করছিল। এখন তো মনে হচ্ছে ঘটনা বিগড়ে দিয়েছে। তবে কি বেশি বলে ফেললো? কথা না বাড়িয়ে শুয়ে পড়াই ভালো। লিমন নীরবে বালিশ ঠিক করে শুয়ে পড়ে। তাহি পুনরায় প্রশ্ন, ডাকতে চান? উত্তর পাননি। তাহির দিকে ফিরে বলল, সমর্থ নেই আপনাকে অনেক কিছু দেওয়ার মতো, তবে গত পরশু রাতে বের হয়ে একটা জিনিস নিয়েছিলাম। সারাদিন পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরেছি। দিব? আগে উত্তর চাই। অনুমতি দিলে প্রিয়তমা ডাকতে চাই, দিবেন? উপহার নিয়ে আসুন। সুস্পষ্ট ইঙ্গিত একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক শুরুর। অনুমতি পেতে উঠে বসলো লিমন। নিজে স্ত্রীকে অনুরোধের স্বরে বলে, উঠে বসুন। তাহি নীরবে উঠে বসে। লিমন পাঞ্জাবির পকেট থেকে উপহার বের করে তাহির সামনে মেঝেতে বসে। নিজের হাঁটুতে তাহির ডান পা উঠাতে মেয়েটা চমকে পা সরাতে চাইলে লিমন বলে, বন্ধু ভেবে বিশ্বাস করে চুপচাপ বসুন। বক্স খুলে একটা সোনার পায়েল বের করে পায়ে পরিয়ে দিতে দিতে বলে, একটারই টাকা ছিল। সোনার যা দাম, দুটো কিনতে গেলে কিডনি বেচলেও কম হবে। অন্য পায়ের জন্য পরে কিনে দিব। আপাতত এই অল্পই গ্রহণ করুন তাহি। পায়ের দিকে তাকিয়ে তাহি হেসে বলে, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আকস্মিক তাহি প্রশ্ন করে বসে, সবাই এতবার করে রাশাদের কথা বলে, আপনার শুনতে খারাপ লাগে না? লিমন মুচকি এসে উত্তর দিল, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি। তবু পারিনে দূরে যেতে, মরিতে আসি, লই গো বুকে পেতে অনল বান। আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ। বালুঘড়ির বালুকণার মতোই গড়িয়ে পড়েছে সময়ের কাঁটা। সময়ের সাথে স্রোতের পাল্লা দিয়ে চলা যেন প্রকৃতির এক অপার মহিমা। সব এড়িয়ে এলো বলে প্যাকিং চলছে সুলতানা মঞ্জিলায়। সমুদ্র অভিযানের পরবর্তী কোনো এক দ্বীপের হদিশে যাচ্ছে সাহাদ দিয়া জুটি। যে দ্বীপের নাম খুব কম মানুষেরই জানা, যার পাড়ি দিতে ভ্রমণ পিপাসুদের শতদিনের আকাঙ্ক্ষা। তার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আগামীকাল ভোরে। ট্রাভেল ব্যাগে সব গোছানো শেষ। লিভিং রুমের সোফাতেই বসে আছে সাহাদ পরিবার। আবিরকে বর্ণনা দিচ্ছে গ্যালাপাগসের। জানিয়েছে আর একটু বড় হলে আবিরকে নিয়ে যাবে। আবির মনোযোগ দিয়ে শুনছে বড় মামার গল্প। এই সেই প্রশ্নের ঝুলি নিয়ে বসেছে মামার কাছে। আবির প্রশ্ন করে, মামা আপনি তো চলে আসবেন, আবার তো অনেক পরে যাবেন। তাহলে আমি সাগর দেখব কিভাবে? আমাকে কখন সাগরে নিয়ে যাবেন? বোনের ছেলেটাকে কাছে টেনে বলে, তোমাকে সমুদ্র নিয়ে যাবো মামা। এখন তো মা যাবে না, তাই তোমাকে নিতে পারছি না। শেফালিকে গুটি কয়েকবার প্রশ্ন করেছিল যাবে কিনা। উত্তরে প্রতিবার জানিয়েছে এখন যাবে না। মা ছাড়া আবিরকে নেওয়াটাও বোকামো। আবির ছোট না হলেও সাথে করেই নিয়ে যেত। পরিকল্পনা মোতাবেক সব ঠিক থাকলে আবির সহই পাড়ি দেবে ভবিষ্যতে। রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সাহাদ দম্পতি। কামরাতে টুকটাক সেজার কাপড় গোছাচ্ছে দিয়া। সাদ মেয়েকে নিয়ে খেলতে খেলতে প্রশ্ন করে, ফারা, তুমি কি পেঙ্গুইন ভয় পাও? ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে চেয়ে বলে, দেখিনি তো কখনো, নিশ্চিত ভয় পাবো। এমন প্রশ্ন কেন করেছে? না, এমনি গ্যালাপাগোসে পেঙ্গুইন থাকতে পারে তাই। ও, দ্বীপ যেহেতু থাকতেই পারি, কিন্তু ওগুলো তো সমুদ্রে থাকবে।
তোরাই আমার কাছে আসবে? সাদ ঠোঁট টিপে হেসে বলে। তা ঠিক, ভয় পাওয়ার মতো কিছু নেই, এমনি জিজ্ঞেস করলাম দূর থেকে ভয় পাবে কিনা আবার, তাই। পুনরায় দিয়া গোছগাছ শুরু করেছে। এদিকে এমপি সাহেব আপন মনে হাসছে, এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যার সম্পর্কে প্রেয়সীর ধারণাটুকু নেই। কি যে হবে এই মেয়ের। সকলেই উড়োজাহাজে যোগে চট্টগ্রাম এসে পৌঁছেছে। সেখান থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর। শিপে উঠতেই নতুন পরিবেশের মুখোমুখি হলো দিয়া। এ যেন ফুলেল অভ্যর্থনা চারিপাশে। বিয়ের সানাই হয়তো এভাবে বাজেনি, তবে পূর্ণ আয়োজন ও শুভেচ্ছায় ভাসিয়ে নিল নেভির প্রতিটি সদস্য এই দম্পতিকে। নেভির সাবেক লেফটেন্যান্ট কমান্ডারের জন্যই এসব আয়োজন করবে দিয়ার ধারণা ছিল না। সেলুট অভ্যর্থনায় বরণ করে নিয়েছে শাহাদ ইমরোজকে। কিছুক্ষণ হলো শিপের কেবিনে এসেছে। দিয়াকে রেস্ট করতে দিয়ে শাহাদ মেয়েকে নিয়ে বের হয়েছে। সকালের আদরের মধ্যমণি হয়ে আছে শেহজা। সময় পেরিয়ে গেল, টেরি পেল না দিয়া। সাগরের মাঝখানে এসে কেবিনের ভেতর বুঝতেই পারছে না কি দিন কি রাত। টানা অনেকক্ষণ ঘুমিয়ে থাকার কারণে শরীর ম্যাচ করছে। সমুদ্রের নেটওয়ার্ক নেই বললেই চলে। কেবিনের ইন্টারকম ব্যবহার করতে বলেছে শাহাদ। ইন্টারকমে ফোন দিতে ওপাশ থেকে অন্য কেউ রিসিভ করলো। দিয়া জানিয়ে দিল শাহাদকে প্রয়োজন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে কেবিনের দরজায় কড়া নাড়ে শাহাদ। এক একটা শিপ পুরো এক একটা ছোট্ট কলোনির মতো, যার মাঝে বেশ কিছু অ্যাপার্টমেন্ট বাড়ি থাকতে পারে। দিয়ার কেবিনও ভীষণ লাক্সারিয়াস। শাহাদ মেয়েকে নিয়ে ঢুকে বেডে বসে বলে, নাস্তা এখনো নেওয়া হয়নি কেন? বেশ আগে পাঠিয়েছে। ফ্রেশ হয়ে মাত্র বের হলাম, মাথা ব্যথা কমছে না। তাহলে রেস্ট নাও, আর কিছুক্ষণ। মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই, রেজিস্ট্যান্স হয়ে যাবে। মেয়েকে খাইয়ে দাও, আমার গুরুত্বপূর্ণ একটি কাজ পড়েছে, ওটা সেরে এসে তোমাদের আকাশের তারা দেখাবো। ছানাটা চোখে ঘুম মনে হয়, কেমন করছে চোখ দুটো, তাকিয়ে দেখো। রাত সম্মতি দিয়ে বেরিয়ে এলো। ভেতরে স্ত্রীকন্যাকে রেখে এলো। সদ্য পায়ে হেঁটে চলেছে গুরুত্বপূর্ণ কাজটা করতে। শিপের প্রতিটি মানুষ জানে আজকের সভা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং গোপনীয়তা যতটা হলে আজ তাদের শিপে জয়েন করেছে ভাইস অ্যাডমিরাল মানিক মোজাম্মেল স্বয়ং। সচরাচর কোনো রেস্ক বা বড় একাডেমিক অনুষ্ঠানে তিনি আসেন, অথচ আমেরিকা যাওয়ার শিপে তার কাজ কি আদৌ জানে না বাকি সদস্যরা। বিশেষ সজ্জিত কামরা এসে উপস্থিত শাহাদ। দুজন অফিসার সেলুট জানালো। মুচকি এসে ভেতরে প্রবেশ করে। চেয়ারে বসে আছে মানিক মোজাম্মেল। সেলুট জানালো শাহাদ। লেফটেন্যান্ট কমান্ডারকে দেখে কিঞ্চিত হেসে বুকে জড়িয়ে ধরেন। পাশে বসিয়ে সবার খোঁজ জানতে চাইলেন তিনি। স্ত্রীকন্যাকে দেখা করাবে জানালো শাহাদ। উষ্ণ আলাপচারিতার মাঝে মানিক সাহেব প্রশ্ন করে, না স্যার, সব তৈরি আছে, সময় অনুযায়ী সাবমিট হবে। জি স্যার। দেশ পরিস্থিতি নিয়ে নিজেদের মাঝে বিশদ আলোচনা নিয়ে বসেছে দুজন। সাউন্ডপ্রুফ কামরার আলোচনা বাইরে যাবে না। মানিক মোজাম্মেলের শিপে আসা নিয়ে ফিসফিসে আলোচনা হচ্ছিল অফিসারদের মাঝে। দুজন উচ্চ পদস্থ কর্মকর্তা শিপে, তাই সকলেই ভীত সন্ত্রস্ত। একজন নেভি প্রধান তো অন্যজন নেভির প্রাক্তন ইউনিট প্রধান। সামান্য ভুল করলেই দুজনের একজনও বরদাস্ত করে না। সন্ধ্যায় গড়িয়ে রাত। স্ত্রীকন্যাকে নিয়ে শিপের ছাদে আকাশের তারা দেখছে তিনজন। সেজা ছটফট করছে। শাহাদ বুঝতে পারছে মেয়ের মনের অবস্থা। একটু বেড়ে ওঠার পর এমন সুবিশাল সমুদ্র কখনোই দেখেনি, তাই হয়তো উত্তেজিত। মেয়েকে কোলে নিয়ে হেঁটে দিয়াকে বলে, ফারা, মেয়ে তো এখনো ছটফট করছে, পরে কি করবে? আপনার মেয়ে না? শাহাদ খানিকটা হতবাক। তার মেয়ে বলে কি অপমান করলো? চেহারা মলিন হলো। প্রশ্ন করা চাহনিতে তাকালো স্ত্রীর পানে। দিয়া অধর প্রসারিত করে জবাব দিল, রক্তের টান বোঝেন? সমুদ্র দেখলে আপনি ঝাঁপিয়ে পড়েন, সমুদ্রকে নিজের বাড়ি বলেন। আর এই মেয়ে কি করে শান্ত থাকবে? শান্ত থাকা যায়? অশান্ত সাগর মাতাকে দেখে বোঝান দেখি আমায়। স্বস্তির শ্বাস শাহাদের। যাক, স্ত্রী অপমান তো করেনি। মৃদু হাসি ঠোঁটের কোণে। শেহজাকে তারা দেখাতে দেখাতে দিয়াকে বলে, আমরা কেন সমুদ্র পথে যাচ্ছি ফারা, জানো? দিয়া দুপাশে মাথা নাড়ায়। শাহাদ স্বাভাবিক গলায় বলে, তোমাদের তারা দেখাতে। ভূপৃষ্ঠে আমরা মাটি এবং পানি উভয় উপাদানই পাই। মাটির মোটামুটি সঠিক ব্যবহার হলেও পানি দূষিত, এরপরও পানির অভাব হয় না। বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ শক্তি আলো। দিনের আলোতে সূর্য আমাদের সাহায্য করে, রাতের জন্য আমরা ব্যবহার করি কৃত্রিম আলো। থমাস আলভা এডিসন সর্বপ্রথম 1880 সালে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। আমরা কবিতায় পড়েছি, একবার না পারিলে দেখো শতবার। সেদিক থেকে এডিসন একবার না পারিলে দেখিবে সহস্রবার পণ নিয়ে নেমেছিল গবেষণায়, এবং সে সফল।
999 বার ব্যর্থ হওয়ার পর 1000 বারের সফলতা কেড়ে নিল। এখন প্রশ্ন হলো, 1880 সালের আগে মানুষ কি করত? আলোকে ছিল না? উত্তর হলো অবশ্যই ছিল। তখন মানুষ রাতের আকাশে তারা দেখত, যাদের ফকফকা জ্যোৎস্না ছিল, কুপি ছিল, হারিকেন ছিল। তাহলে এখন আমরা রাতের আকাশে তারা এত স্বল্প কেন দেখি? তুমি উত্তর দাও তো। দিয়া ঠোঁট উল্টে বলে, আপনার মতো তো গবেষণা করি নাকি তারা দেখার সময়? দেখার দরকার দেখেছি। করতে হবে ফারা, এটা গবেষণা নয়, জানতে হবে। না হলে অদেখাকে দেখার, অজানাকে জানার মতো মজা পাবে না তো। আচ্ছা শোনো, আমরা কেন স্থলভাগের আকাশে এখন তারা কম দেখি, অথচ সমুদ্র পৃষ্ঠের আকাশটা দেখো কত সুন্দর চলাচল করছে? এর কারণ হলো আমরা আলো দূষণ থেকে অনেকটা দূরে চলে এসেছি। স্থলভাগের আলো ছিঁড়ে ফেরাও নিজ জলভাগে। স্থলভাগের কৃত্রিম আলোর জন্য রাতের আকাশে তারাদের অনুজ্জ্বল দেখা যায়, তাই আমরা তারা কম দেখি। মাঝে মাঝে রাতের তারাতে স্টার প্যাটার্ন দেখা যায়, বিভিন্ন আকৃতি তৈরি করে তারারা একত্রিত হয়। সেই স্টার প্যাটার্নকে বলে কনস্টেলেশন। এর এক ধরনের ইমাজিনারি শেপ তৈরি করে আকাশে। আর মজার ব্যাপার কি জানো, তাদের প্যাটার্নের আবার নামও আছে। এই ধরো ওরিয়ন, প্যাগাসাস, লিও সহ আরও অনেক। কোনোটি দেখতে শিকারের মতো, কোনোটি দেখতে ঘোড়ার মতো, যেমন তোমার কোহিনূর, আবার কোনোটি সিংহের মতো। সুন্দর না? রাত কথা থামিয়ে স্ত্রীর দিকে তাকালো। দিয়া হা করে তাকিয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে দেখে মেয়েও বাবার দিকে তাকিয়ে আছে। বিব্রত বোধ করে বলল, ভুল কিছু বললাম? দিয়া মুখ বন্ধ করে বলে, মাস্টার মশাই, এই জন্য আপনাকে শিফা ভয় পায়। না হয় ওই দস্যি মেয়ে কাউকে ভয় পায় না। আপনাকে কেন পায়? সেদিন জিজ্ঞেস করলাম, তুমি তোমার ভাইজানকে দেখলে ছুটে পড়ার টেবিলে আসো কেন? উত্তরে জানালো, ভাইজানের প্রশ্নের বান থেকে বাঁচার জন্য। পড়ার টেবিলে দেখলে প্রশ্ন করবে না। সাত কিছুটা গম্ভীর হয়ে বলে, সরি, বুঝতে পারিনি। হেঁটে মেয়েকে কোলে নিয়ে সামনে এগিয়ে গেল। সমুদ্রের গর্জন জোরালোভাবেই কানে আসছে। মাঝে মাঝে শিব নড়ে ওঠে। রাতের দিকে নাকি সমুদ্র উত্তাল থাকে, স্রোতগুলো আছড়ে পড়ছে। এ যেন সর্বনাশা সমুদ্রের মোহনীয় রূপ। সাহাদের মন খারাপের আভাস। দিয়ার কথা শুনেই আচমকা মন খারাপ হলো মানুষটার। তবে প্রতিটি কথা দিয়া মনোযোগ দিয়ে শুনেছে। এত সুন্দর করে গুছিয়ে বলেছে, শুনতেই ভালো লাগছিল। কিন্তু সব ভুলে গিয়েছে। এত তথ্য একসাথে মনে রাখা তো যায় না। স্বামীর সামনে এসে কোমর পেঁচিয়ে ধরলো, আহ্লাদি গলায় বলল, ওগো আমার শ্যাম সুন্দর, রাগ করেছেন বুঝি? রাগ করলে আপনার রূপসী বধূর যে কষ্ট হয় তা কি বোঝে না? অদ্ভুত সম্বোধনে সাধ হেসে ফেলে। এই হাসি যেন সর্বাপেক্ষা উৎকৃষ্ট হাসি। মানুষটা পুরো বদন একসাথে হাসছে। চোখ জোড়া বড় হয়ে গেল। অধর কোণে হাসি সরছেই না। শেজাও হাসছে বাবার হাসি দেখে। হাসতে হাসতেই সাহাদ বলে, এই প্রথম কি আমার সাহিত্যিক সম্বোধন করলো? বেশ সুন্দর না? অত্যধিক সৌন্দর্য বোধক শব্দ। আমি আপ্লুত, পুলকিত, আনন্দিত। আমিও প্রফুল্লিত, উৎফুল্ল, প্রসন্ন আপনাকে আনন্দ দিতে পেরে। কে যেন একটু আগে বললো আমি শুধু পড়াই, এখন যে তিনি নিজের সব সাহিত্যের রস ঢেলে কথা বলছে তার বেলায়? আপনার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা। কতদূর পড়লেন? দিয়া দূরত্ব হাতের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে বলে, দিল্লি আভি ভি বহুত দূর। হেসে উঠল মানুষটা। বউটা ভীষণ আদুরে। মাঝে মাঝে এমন ভাব দেয় দুষ্টমিতে মেতে উঠে, মন খারাপের সময়টুকু হয় না। তবে এবার গুরুত্ব নিয়ে বলল, তবে দুঃখিত রূপসী বধূ, ঘোর টেনে পড়ানো শুরু করেছে, ব্যাপারটা বিচ্ছিরে। না, আমি এনজয় করেছি তো। আচ্ছা শুনুন, আমরা কি আকাশে এমন সিংহ দেখব? সাত প্রেয়সীর দিকে তাকিয়ে এক পেশে হাসি দিয়ে বলে, অভিনয় করতে হবে না আর, সিংহ দেখা লাগবে না। সিংহ কি বসে আছে যে কখন ফরা তাকে চাইবে আর সে প্রজ্বলিত হবে? তারা দেখবে নাকি ভেতরে যাবে? দিয়া হাই তুলে বলে, সত্যি বলি, খিদে পেয়েছে। চলো খাবে। রাতের খাবার শেষ করেছে বাবা মেয়ে। মেয়েকে খাওয়ানো শেষ করে দুজন খেতে বসেছিল। সাদের খাবার শেষ। দিয়ে তখনও খেয়ে যাচ্ছে। এত ধীরে খাচ্ছে সাদ ভ্রু কুচকে পড়ার। মাঝে মাঝে খাওয়া দেখছে। হাতে একটা বই নিয়ে বসে। সমুদ্রের গতিপথ পরিবর্তন হয়েছে। সাগর উত্তাল, থেমে থেমে নড়ে উঠছে। মাঝে মাঝে আলোক ছটা দিচ্ছে। শেহজা ঘুমিয়েছে। দিয়া ঘাবড়ে গিয়ে বলে, কমান্ডার সাহেব, ঝড় উঠবে। সাদ হাতের বই সরিয়ে বলে, তাড়াতাড়ি খাও, দেরি করে খেলে উঠবে। কি বুঝে মেয়েটা গপাগপ খাবার গিলে ফেলে। ওর খাওয়ার স্পিড দেখে সাদ তাজ্জব বনে গেল। মনে মনে ভাবলো, কি বাজে একটা হুমকি দিলাম, যার কোনো ভিত্তি নেই। অথচ এই মেয়ে তা বিশ্বাস করে কেমন খাবার গিলছে। এর মাঝে দিয়া খাবার শেষ করে সাহাদের পাশে এসে বসে। সাহাদ দিয়ার মতি গতি বোঝার চেষ্টা করছে।
দিয়ে এদিক সেদিক ফিরে কেমন করে বলে, খেয়েছি তো। এমন করছে কেন তাহলে আকাশ? সাদ বোকা দৃষ্টিতে তাকিয়ে বলে। কি, তুমি আমার কথা বিশ্বাস করলে? দিয়া আচানক গাল ফুলিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে, আপনি মাইন্ড গেম খেলেছেন কেন? আমি তো ভয়ে আপনার অযৌক্তিক কথাকেও সত্য মেনে গিলে ফেললাম। এর মাঝে সমুদ্রের গর্জন দ্বিগুণ হলো। দিয়ার মুখখানা এমন হলো যে কেঁদেই দিবে। সাদ হেসে বলে, ম্যাডাম, একটু জানলাটা খুলুন, বাতাসটা প্রচণ্ড ঠান্ডা আর শিহরণ জাগানো। চেঁচিয়ে উঠল দিয়া। পাগলে কামড়েছে আমাকে। বাইরে কি অবস্থা? আপনাকে কে বলেছে আমাদের মাঝ সমুদ্রে এনে মজা করতে? কি হবে আমার মেয়েটার? শিপটা এমন নড়ছে কেন? সাহাদ শান্ত। প্রথমবার বলেই দিয়ার মনে এত ভয়, এত সমুদ্রের সাধারণ নিত্য নৈমিত্তিক ঘটনা। পূর্ণ মনোযোগ দিল বইতে। দিয়া কম্ফোর্টার মুড়িয়ে মেয়েকে জড়িয়ে শুয়ে পড়ে। সাদ নিশ্চুপ, ঝড় ক্ষীণ হয়েছে। খানিক বাদেই কম্ফোর্টার উঠি সাদকে দেখতে চেষ্টা করলো, ফলস্বরূপ লজ্জা পেল। সাদ ওর দিকেই তাকিয়ে হাসছে। কম্ফোর্টার সরিয়ে বলে, হাসছেন কেন? কাতের মতো কি কিছু হয়েছে? ঠোঁট পাকিয়ে দিয়া বলে, কাঁদতে হবে না। আচ্ছা, কি করছেন? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। দিয়া উঠে বসে, জানার আগ্রহ নিয়ে বলে, সেই আলবাট্রস কাহিনী না? সাহাদ মাথা ঝাঁকালো। পুনরায় দিয়া প্রশ্ন করে, আগে পড়েননি? বেশ কয়েকবার। ভালো লাগে। এই বই থেকে অনেক কিছু শিখেছি জীবনে। তুমি পড়েছো? না, শুনেছি। আচ্ছা, আলবাট্রস কি সত্যি শুভ ভাগ্যের প্রতীক? জানি না তো, তবে বইয়ের কাহিনী অনুযায়ী তো তাই বোঝায়। কোলরিজ তো আমাদের তাই বুঝিয়েছে। আপনাকে কেন সবাই আলবাট্রস ডাকে? তুমি কি করে জানলে? ছোট ভাইয়া বলেছিল। এছাড়া আজ শিপেও শুনেছি অনেকে আপনাকে আলবাট্রস বলে। সাহাদ হেসে বলে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এ যে কাজ আলবাট্রস করেছে, এমন কিছু কাজ আমি 10 বছর আগে করেছি বলে তাদের ধারণা, তাই হয়তো ডাকে। কি করেছে? তেমন কিছু না, কয়েকজন নাবিক এবং ক্রু ফেসে গেছিল সমুদ্রে। ঠিকঠাক দিক নির্দেশনা দিয়ে তাদের উদ্ধার করেছে। এগুলো সবাই করে। আমার বলে একটু অতিরঞ্জিত প্রশংসা করে ফেলেছে সবাই। এতটুকুই। এনিওয়ে, ঘুমাও, কথা কম বলে, বিশ্রাম প্রয়োজন। কথা না বাড়িয়ে দিয়া চুপচাপ মেয়ের দিকে ফিরে ঘাড় ঘুরিয়ে দেখে মানুষটা আবার বই নিয়ে বসেছে। মনে দুষ্টুমি খেললো, জানলাটা আস্তে করে খুলে দিল। শিশিরে বাতাস ঢুকছে। সাদ আর চোখে দেখছে স্ত্রী কর্মকাণ্ড। খাট থেকে নেমে সরাসরি ধূপ করে সাদের কোলে এসে বসে। হঠাৎ এমন কাজে সাহাদ আতকে ওঠে। একপাশে বই রেখে ভ্রু কুচকে বলে, কি? দিয়া গলা জড়িয়ে বলে, আমি আপনার কোলে বসি, আপনি পড়ুন, জ্বালাবো না। আজ তো বউ কোলে উঠে বসেছে, পড়ায় কি আর মন থাকবে? দিয়াকে মৃদু ধমক দিয়ে বলে। ঘুমোতে যাও। দিয়া উপেক্ষা করে বলে, পরিবেশটা দেখছেন কি সুন্দর। ইস, কি শিশিরে ঠান্ডা। আমার তো ভালো লাগছে। একটুখানি কোলে উঠেছি, এমন করছেন কেন? আমাকে ভালো থাকতে দিলে কি ক্ষতি হতো তোমার? এই যে কোলে উঠে বসে আছো, বুঝতে পারছো আমার অনুভূতি, তাই বললাম ঘুমোতে যাও। দিয়া উঠে গিয়ে বলে, যাচ্ছি। সারাক্ষণ বাইরে আর বই। বিকেলেই ঘুমিয়েছি, সারাদিন রাত ঘুম আর ঘুম। ডান হাতের কবজিতে টান লাগলো দিয়া। এক টানে কোলে বসিয়ে নিল সাহাদ। কোমর পেঁচিয়ে ধরে বলে, ভেবেছিলাম যা ছেড়ে দেবে, নিজের ভালো বুঝলে না। অনুভূতি জাগিয়ে যাচ্ছ কোথায়? এই মক্ষম সুযোগ এত সহজে হাতছাড়া করবে না সাদ ইমরোজ। ছানাটা ঘুমে। সাহাদের টেবিলের পাশে প্লেটে বিভিন্ন রকম ফল রাখা। প্লেটের উপর ঢাকনাটা উল্টে একটা আঙ্গুর নিয়ে দিয়ার মুখে পুরে দিল। দুষ্টুমি হাসি দিয়ে বলে, মিষ্টি? দিয়া স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ। প্লেটে হাত দিয়ে কমলা নিয়ে দিয়াকে মুখে পুরে দিয়ে বলে, কেমন? কমলা টক। দিয়া চোখ মুখ কুচকে বলল, মজা না, টক। দিয়ার মনোযোগ সাহাদের মুখে। সাহাদের ঠোঁটের কোণে হাসি। শেষ আরেকটা ফল নিয়ে দিয়ার মুখের সামনে আনতে দিয়া আগের বারের মতো হা করলো। এবার সাহাদ হাত ঘুরিয়ে নিজের মুখে পুরে নিয়ে বলে, দিস ইজ মাইন সুইটহার্ট। দিয়া প্লেটের দিকে পূর্ণ নজর দিল কি ফল দেখার জন্য। ফল দেখে গালের দুপাশে গোলাপি আভা ফুটে উঠল। ঠোঁটের উপর আপনা আপনি হাত চলে গেল। লজ্জায় উঠে যেতে চাইল। কোমরের বেষ্টনী আরো ধীর হলো। ফলের বীজটা বসা অবস্থায় মুখ থেকে ছুঁড়ে বিনে ফেলে। হেসে নিজেই বলে, এক্সাক্ট পয়েন্ট। একটানে প্রেয়সীকে কাছে টেনে বলল, ইটস টাইম টু টেস্ট মাই ফেভারিট ওয়ান, ডিয়ার লেডি লভ অফ মাই হার্ট। সকালের নাস্তায় ছিল বিন, ব্রেড, টোস্ট, ম্যাঙ্গো জুস।
লেমন মিন্ট, চিকেন সসেজ এবং মাশরুম সালাদ। দিয়া নাস্তার দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। নিজের প্লেটটা হাতে নিয়ে মুখটা বিবর্ণ করে মেয়ের মুখে খাবার দিল। সাজ নাস্তা করতে করতে সহধর্মিণীকে বলল, খিচুড়ি খেতে চাইলে বলতে হয়, মনে মনে রেখে দিলে কি শিপের কুক বুঝে যাবে যে তাদের ম্যাডাম ফারহানা মেহতাবের মন পেঞ্জরে খিচুড়ির মাংস উগিয়ে দিচ্ছে? শাহজা নতুন খাবারের টেস্ট পেয়ে টুকটাক করে খাচ্ছে। সাদ মেয়ের দিকে তাকিয়ে বলে, বাবা খাবার মজা? মেয়ে মাথা নাড়িয়ে দুহাতে তালি দিয়ে বলে। সাদ হেসে বলে, আমার ছানাটাও মজা পেয়েছে, চুপ করে খেয়ে নাও, লাঞ্চে বাঙালি খাবার রাখতে বলবো। হ্যাপি? দিয়া মন খারাপ করে বলে, কাল থেকে সব খাচ্ছি। আজ সেদ্ধ শাক পাতা, বিন, ওটস, কেক, লাল চালের ভাত, কম মশলাদার মাংস। এগুলো কিভাবে খাই সবাই? তোমাকে বুঝতে হবে, এ লোকে বিয়ের দাওয়াত খেতে আসেনি বা শ্বশুরবাড়ি বেড়াতে যায়নি যে পেট পুরে মজা করে খাবে। প্রত্যেকের ক্যালোরি ফিটনেস নিয়ে ভাবতে হয় কুককে। অসুস্থ হলে মাঝে সমুদ্র কি করবে? হ্যাঁ, অবশ্যই ডক্টর আছে, মেডিকেল সিস্টেম আছে, কিন্তু এর পরতে সাবধানে থাকতে হবে। বুঝেছি, থাক, আর বোঝাতে হবে না। দিয়া আপন মনে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে যাচ্ছে। সাদ এগিয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে বলে, দুজন চুপ করে বসো, খাইয়ে দিচ্ছে। যেভাবে খাওয়া হচ্ছে পুরোটা দিন লেগে যাবে। খাওয়াতে খাওয়াতে বলে, খাবার শেষে ছানাকে রেডি করে রেখো, আমরা প্রোগ্রামে যাব। দিয়া চমকে বলে, কি সাগরের প্রোগ্রাম? অবশ্যই, আমাদের সাথে আরও একটা শেফ ঘন্টাখানেকের মাঝে যুক্ত হবে। ব্যাপারটা সুন্দর। দিয়ার কাছে এই ব্যাপারগুলো খুব ইউনিক মনে হচ্ছে। কত সৌন্দর্য দেখা বাকি। এর মাঝে মা মেয়েকে খাইয়ে সাহাদ বলে, সেজাকে রেডি করো, আমি আসছি কিছুক্ষণের মাঝে। আলোচনায় বসেছে সিক্স স্পাইডার। সরাসরি ঝুঁকিপূর্ণ বলে সবাই ভিডিও বার্তায় সংযোগ স্থাপন করেছে। ইয়াজের মাথায় কিছু দুর্লভ অদ্ভুত ভাবনা ঘুরছে। সবাই অনেকদিন পর আলোচনায় বসাতে নিজেরাই কথা বলছে। নোমান ইয়াজকে উদ্দেশ্য করে বলে, ইয়াস, চুপ করে কি ফোন দিয়ে আটকেছিস? ইয়াজ সম্বিত ফিরে বলে, ভাই একটা খটকা লাগছে, আমার মনের ভুল নাকি ব্যাপারটা রহস্যময় বুঝে পাচ্ছি না। সকলের পূর্ণ মনোযোগ ইয়াজের দিকে। শাহিন প্রশ্ন ছুড়ল, কি খটকা? ইয়াজ উত্তর দিল, বস আকাশপথ ছেড়ে পানিপথে নেমেছে কেন? নতুন যুদ্ধ ঘোষণা করবে নাকি? শাহিন বিরক্ত হয়ে বলে, এবার থাম, একটু স্বাভাবিক হ। সব বিষয়ে গোয়েন্দাগিরি স্বভাব এখনো আছে। ভাবিমা শেহজাদাকে নিয়ে একটু স্মৃতি ধরে রাখার প্রচেষ্টায় পানিপথে, আর কিছুই না। ইয়াজ হালকা হেসে বলে, তবে সেই শিপে ভাইস অ্যাডমিরাল মানিক মোজাম্মেল কেন? চমকে উঠল সকলে। আমেরিকা যাওয়ার শিপে মানিক মোজাম্মেল স্যারের কি কাজ? শাহিন পাবেল চিন্তায় পড়ে গেল। এদিকে নোমান প্রশ্ন করেই যাচ্ছে, অন্যদিকে লিমন ঘটনার আগপিছ বুঝতে পারছে না। হঠাৎ তানভীর বলে ওঠে, আমি খোঁজ নিয়ে কি দেখব? ইয়াজ মাথা নাড়িয়ে জানায়, দরকার নেই, কিছু একটা চলছে যা আমাদের চিন্তার বাইরে। আপাতত চুপ থাকাই ভালো। ঘাটাতে গেলে এবার আর থাপ্পড় মিশন নয়, স্টিলের এগ মিশন চালাবে জায়গা মতো। নোমান, পাবেল এবং শাহিন অট্টহাসিতে ফেটে পড়ে। আর বাকি তিনজনের মুখ চুপসে আছে। ইয়াজ মলিন মুখে বলে ওঠে, নেন, আরও বেশি করে মজা নেন। আমরা নাদান বাচ্চা বলে সব আমাদের ওপর দিয়ে যায়। তৎক্ষণাৎ নোমান প্রতিবাদ করে বলে, তুই নানাদ, আমি ভাইজানের হাতে রক্তাক্ত হয়েছি। এর থেকে বড় কথা, যতই সিক্স স্পাইডারে থাকি না কেন, ভাইজান আমাকে আগের মধ্যেই পছন্দ করে না। গলা কাটাভাবে উগড়ে ফেলতে পারলেই বাঁচে। মায়ের আছে বলে এখনও আছি। একবার ভাইজানের অপছন্দের তালিকায় ঢুকলে ফিরে আসা সম্ভব না। পাবেল মাথা ঝাঁকিয়ে বলে, এই একটা ভয় সারাক্ষণ মনের মাঝে কাজ করে। মানুষটা যতই আগলে রাখুক, মন থেকে যদি কাউকে অপছন্দ করে তার সাথে সব ধরনের আন্তরিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। টিমে আছে বলে নোমানকে সহ্য করে, অথবা সুরাইয়ের জন্য, নতুবা কবেই মেরে ফেলতো। নোমান ক্ষীণ হেসে বলে, অপরাধটাই যে অমন। ভাবিমার চরিত্রের দাগ আমার জন্য লেগেছে। দুনিয়াতে শ্বাস নিতে পারি সেই অনেক। ভাইজান আমাকে দুচোখ দিয়ে সরাসরি যেন না দেখতে পারে, তাই এখানে পাঠিয়েছি। নতুবা তোরা কাছে থাকছিস, আমাকে কি দেশে আসতে বলতে পারতো না? আমি চাইতাম আর উনি পাঠিয়ে দিলেন। মোটেই না, উনি নিজেও চান না। প্রয়োজন ছাড়া দেখা করতে যায় না, ফোনেই কাজ সেরে নিতে হয়। সবাই বুঝি, কিন্তু মানুষটা চিনের জন্য মন ছটফট করে। বাদ দে, যা হওয়ার হয়েছে। ভাইজানকে ঘুরে আসতে দে, এরপর দেখি কি হয়। নিজেদের মাঝে আলোচনা চলছে।
প্রশ্নবোধক চিহ্নটি সঠিকভাবে প্রয়োগ করছে সিক্স স্পাইডার। ইন্টেলিজেন্স টিম হলে এই এক ঝামেলা, সাদামাটা কাজকেও গভীরভাবে দেখা শুরু হয়ে যায়। শিপের বরণ্য বর্ণাঢ্য যাত্রার অন্তিমকাল আজ। কিছুক্ষণের মাঝেই শিপ ইকুয়েডর শিপোর্টে ভিড়বে। এ কটা দিনে একেবারের জন্য বিরক্তির আভাস যেমন ছিল না, তেমনই করে ছিল না কোনো কষ্ট। সেদিন সন্ধ্যায় জাহাজ পার্টি থেকে নিজেদের ব্যক্তিগত কেবিনে এসে সাদকে খুশি মনে জড়িয়ে ধরে বলেছিল, শেজার বাবা, আমি আমার জীবনের সুন্দরতম সময়গুলো কাটাচ্ছি বোধ করি। আমি ভীষণ খুশি। আপনি না থাকলে কি যে হতো আমার। সাদ আহ্লাদি বউকে আগলে ধরে বলে, আমি না থাকলে আপনার মতো বিদেশিনীর কিছু হতো না, তবে এই শ্যাম সুন্দরের কপাল পড়তে বোধ করি। খিলখিল করে হেসে উঠেছিল সাহাদ প্রিয়া। তুমি কি তৈরি? নেমে যাবো আমরা এখন? স্বামীর বাক্যে ধ্যান ছুটে গেল দিয়া গায়ে সুন্দর করে ওড়না জড়িয়ে মাথা নেড়ে সায় দিতে জাহাজের স্টাফরা এসে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সাদ সামনে হাঁটছে, শেহজাকে কোলে নেয়। দিয়া পিছু নিল। শেহজা বাবার কোলে এটা ওটা দেখাচ্ছে। উত্তেজিত কন্যা সকল প্রশ্নের জবাব দিচ্ছে বাবা। শিপ থেকে নামতেই দেখা পেল বন্ধুদের। রোকসানা এবং মল্লিকা এসে দিয়াকে জড়িয়ে ধরে। সাহাদের বন্ধুদের পরিবার এসেছে, যে যার মতো ঘুরবে, তবে মল্লিকার স্বামী এবং রোকসানার ছেলে জয়েন করবে তাদের সাথে। পোর্ট থেকে সোজা হোটেলে উঠবে তারা। গাড়ি নিয়ে প্রস্তুত বন্ধুরা। শেহজাকে কোলে নিয়ে হাঁটছে সাহাদ। মনিরুজ্জামান হাত বাড়াতেই শেহজা বলে ওঠে। সাহাদ বন্ধুর দিকে তাকিয়ে বলে, মেয়ে আমার নাকড়া তুলে এটা স্বাভাবিক হোক, তারপর যাবে। রোকসানা হেসে বলে, তোর এই মেয়ে বড় হলে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখিস। সাহাদ হেসে বলল, এর আগে বিয়ে দিয়ে দিব, যেন সব নাকড়া হাজব্যান্ডের উপর যায়। দিয়া মিটিমিটি হাসছে। মল্লিকা দিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, হাসছো কেন? দিয়া মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, যেভাবে উনি বললেন, আমি যদি তাই করি, নিজের মেয়ের বেলায় সব জায়েজ দেখালেন আপা। রোকসানা আড়ি পেতে এদের দুজনের কথা শুনে বলে, সাহাদ, তুই নিজের মেয়ের বেলায় সব জায়েজ করলি কেন? দিয়া ভাবি কি নাকড়া তোলে? হালকা ঘাড় উঁচিয়ে ঠোঁট উল্টে এক পেশি হাসি দিয়ে বলে, আমি কি ধরে রেখেছে? ওরে বাবা। বন্ধুরা হাসতে হাসতে মজা নিচ্ছে। বয়সের এই সময়টাতে বেশ সুন্দরভাবে উপভোগ করছে তারা। হাসতে হাসতে এগিয়ে গেল গাড়ির দিকে। দুটো গাড়ি। মল্লিকা জোর করে দিয়াকে নিজেদের গাড়িতে তুলে সাহাদকে পাঠিয়ে দিল মনিরুজ্জামানের গাড়িতে। দিয়া প্রথমে আনমান করলেও রোকসানা এবং মল্লিকার কথার জালে পড়ে রাজি হয়ে বসে পড়েছে। গাড়ি চলছে পৃথিবী বিখ্যাত ইনকা সভ্যতার দেশ ইকুয়েডরের রাস্তায়। ইকুয়েডর নিয়ে যত বলা যায় বোধহয় কমই হয়ে যাবে। দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও কলম্বিয়ার মাঝে অবস্থিত ইকুয়েডর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। ভৌগোলিক অবস্থানে সেরাদের মধ্যে অন্যতম এই দেশ, যার তুলনা শুধু সে নিজে। সব গুণে গুণান্বিত এই দেশ, যেমন প্রাচুর্যতায় ভরা, তেমনি সভ্যতা, তেমনি নির্দেশন, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সম্পদ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রথাতে সমৃদ্ধ এই দেশ। পর্যটকদের জন্য স্বপ্নের দেশ এটি। সর্বপ্রথম ইনকা সভ্যতার জনগোষ্ঠী এখানে বসবাস গড়ে তোলে। সেই সময় স্পেনি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। আদৌ ভাষাগত পরিবর্তন আসেনি এখানে। এখানকার মানুষজন কথা বলে স্প্যানিশ ভাষায়। আয়তনে বাংলাদেশের দ্বিগুণ, প্রায় 2,83,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে জনসংখ্যা মাত্র 1,60,00,000 মাত্র। রাজধানী কিটো প্রাচীন শহরের মধ্যে অন্যতম। বিষম রেখার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই বিষম রেখার অপর নাম ইকুয়েডর। এই কাল্পনিক রেখার অবস্থান ইকুয়েডরের উপর, তাই তো দেশের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ইকুয়েডর। সভ্যতায় ঘেরা, সংস্কৃতিতে পরিপূর্ণ এদেশের রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানার আকাঙ্ক্ষা। সাদ মেয়েকে বুকে নিয়ে গাড়িতে বসেছে। রকিব পিঞ্চ কেটে বলে, তুই এমন চুপ করে আছিস কেন? সাদ বিরক্ত নিয়ে বন্ধুর দিকে তাকিয়ে পুনরায় জানলার দিকে তাকায়। মনিরুজ্জামান ফিসফিস করে রকিবকে বলে, কি হয়েছে ওর? আমি কি করে বলবো? সাহাদ পেছন ফিরে কিছুক্ষণ পর পর কি যেন দেখছে। মুখের রঙে পরিবর্তন এনে বিবর্ণ করে রেখেছে, যেন মেঘের আবছায় বুঝি মুখে পড়ল। কেমন ছটফট করছে, চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে। মনির প্রশ্ন করলো, তোর কি ঘুম আসছে? না। তাহলে নীরব কেন? দেখ, আমাদের সাথে আদিত্য দাদা এসেছেন। উনি কি ভাবছেন? আদিত্য হেসে বলে, সমস্যা নেই ভাই, হয়তো ওনার শরীর খারাপ লাগছে। শেহজা বাবার বুকে ঘুমিয়েছে, নয়তোবা এতক্ষণে তুলকালাম করতো গাড়িতে। সাহাদ চোখ খুলে জিজ্ঞেস করে,
হোটেলে যেতে কতক্ষণ লাগবে? ড্রাইভারকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করলো আদিত্য। ভ্রমণ পিপাসু মানুষ মল্লিকার স্বামী, অনেক ভাষাই তার জানা। আদিত্য জানালো। ভাই আরও 2 ঘন্টা। আকস্মিকভাবে সাহাদ গর্জে উঠে বলে। অসম্ভব, গাড়ি থামান দাদা। চমকে উঠল সকলে। গর্জন শুনে আদিত্য ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। সাহাদ মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেল। বাকিরাও নেমে পড়ে। একসাথে সকলের জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করে বলল। সবগুলো বেড়া মানুষ সে গাড়িতে উঠছিস কেন? ওদের গাড়ি কোথায়? আমি ওই গাড়িতে উঠবো। সকলে তাজ্জব বনে গেল, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এতক্ষণ ওর ছটফটানোর কারণ তবে এই? রকিব উত্তর দিল। রাহিল বাচ্চা, রোকসানা আকাশে উড়োজাহাজ উড়ানোর জন্য সম্পূর্ণ। অপরিচিত একটি দেশে মোটেও সিকিউর নয়। আর আদিত্য দাদা, আপনি কিভাবে বইটাকে ছেড়ে বসলেন বলুন তো? এই 2 হতচ্ছাড়াদের তো একজনের বউ রেখে চলে আছে, অন্যজনের বিয়ে হয়নি। এরা না হয় পরিবারচ্যুত, আপনি কেন ভাবলেন না? আদিত্য লজ্জা পেয়ে গেল, জিহ্বায় কামড় দিয়ে বলে। রাহিল ওই গাড়িতে থাকাতে ব্যাপারটা গুরুত্ব দেয়নি। আমি নিজে তো অপরিচিত দেশে ভয় পাচ্ছি, সেখানে রাহিল তো 24-25-এর ছেলে। ওই যে সাদা গাড়িটি দেখা যাচ্ছে, আসছে ছুটে। সাহাদের মনে হলো প্রাণ ফিরে পেয়েছে, ভয় পেয়েছে। ইকুয়েডরে কিশোর গ্যাং ওয়ারের কথা ইদানিং বেড়েছে। এরা নিজেরাই ঝামেলা করে, আবার আক্রমণ করতে পারে পর্যটকদের উপর। সাদা গাড়ি ওদের থেকে থেমে গেল। মনিরুজ্জামান হাসতে হাসতে বলে। বন্ধু, বয়স তো বেশি হয় নাই, বিয়ে করা দরকার। একটা মাইয়া খুঁজেতে এতদিন বুঝি নাই বিয়ের জ্বালা। আজকে একটা বউ নেই বলে অপমান করলি। সাদ বিড়বিড় করে গালি ছুড়ল। সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়, সকলে নেমে পড়ে। দিয়াকে নামতে দেখে সাদ এগিয়ে গিয়ে একপাশে বুকে আগলে নিল। সবার মুখে একই প্রশ্ন। সাদ এক কথায় উত্তর দিল। কিছুই না, নতুন দেশ, তোরা সব একা ছিলেন, তাই আমরা অপেক্ষা করছিলাম। তোদের গাড়িতে আদিত্য দাদা এবং মনির যাক, আমার সাথে রকিব থাকলেই হবে। রোকসানা দিয়ার হাত ধরে বলে। হাত ছাড় ভাবির, আমার সাথে বসবে। সাহাদ দাঁত কিরমির করে বলে। আমার বউ আমার সাথে বসবে। দিব না। তুই কে দেয়া? ফারা, গাড়িতে বসো। বাকিরা এতে ঝগড়া দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সাহাদের ক্রোধের সীমা বেড়েই চলেছে। বড় বড় চোখ করে দিয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে, কেন এই সময় কিছু বলছে না। দিয়ার হাত ছেড়ে রাগ করে গাড়িতে গিয়ে বসে। দিয়া রোকসানার সামনে গিয়ে বলে। আপু, অপারেশনের পর তো এত দীর্ঘ যাত্রা করেনি, মনের মধ্যে হয়তো ভয় কাজ করছে। আমাকে আর সে যে একা ছাড়তে চায় না। এমন না যে আপনাদের পছন্দ করে না, তবে আমাদের দুজনের ব্যাপারে বেশি পজিটিভ। হয়তো এখন আমাকে পাশে যাচ্ছে, আমি না থাকলে পুরোটা রাস্তা ছটফট করবে। রোকসানা অধর প্রসারিত করে বলল। এত সহজে সাহাদ বউ বউ করার পাবলিক না, আজ বুঝলাম। জান ভাবি। মল্লিকা মাথার উপর হাত বুলিয়ে দিতে দিয়া চোখের পলক ঝাপটে হাসি দিল। গাড়িতে উঠে বসতেই দেখে সিটে মাথা এলিয়ে দিয়েছে সাহাদ, চোখ বন্ধ। রকিব সামনে বসে ড্রাইভারের সাথে রাজের গল্প জুড়ে দিয়েছে। সবাই বুঝতে পেরেছে সাহাদ নিজের মতো স্পেস চাচ্ছে। পাশে বসেই সাহাদের এক হাত নিজের কোলে রাখলো। পুরুষালী চওড়া কাঁধে মাথা রাখতে মানুষটা ঠোঁটের কোণে ঝলমলে উঠল হাসি। এক হাতে আগলে ধরে বুকে টেনে নিল, মাথা ঝুঁকে মাথার অগ্রভাগে ঠোঁট ছোঁয়ালো। শৈল জুড়ে মেলি মন মাতানো গন্ধ যেন সাহাদের ভেতরটা জুড়ে শীতলতা বইয়ে দিয়ে গেল। দেশেই বউ নিয়ে সারাক্ষণ চিন্তা থাকে, আর এই দেশে তো এই সুন্দরীর নিরাপদ নেই। শ্বেত সুন্দরীদের সাথে যেমন এরা অভ্যস্ত, ঠিক তেমন আফ্রিকান সুন্দরীরা এদের সই। তবে এই হাইব্রিড বাঙালি ইরানি রূপসীকে দেখলে পুরুষের চোখ ঝলসে যাওয়াটা অসম্ভব কিছু নয়। এখন মনে হচ্ছে আশাটাই ভুল হয়েছে, পুরোটা ট্যুর দুশ্চিন্তায় কাটাতে হবে। হোটেলে এসে বিশ্রামের জন্য নিজ নিজ কামরায় চলে গেল সকলে। আজ আর যাত্রা সম্ভব না সাহাদের, কটা দিনের টানা জার্নিতে মাথা ধরেছে। কাল সকালেই যাত্রা আরম্ভ করবে সেই জগৎ বিখ্যাত গ্যালাপাগোসের উদ্দেশ্যে। প্রায় 600 মাইল দূরে এই গ্যালাপাগোস। সরাসরি গ্যালাপাগোস যাওয়ার জন্য কোনো স্থলপথ, আকাশপথ কিংবা জলপথ নেই। যেভাবে যে উপায়ে যাওয়া যাক না কেন, প্রথমে সকলকে আসতে হবে ইকুয়েডর। ইকুয়েডর পরবর্তী যাত্রা হলো গ্যালাপাগোস। প্রশান্ত মহাসাগরের উপকূলে এই দ্বীপগুচ্ছের মায়ায় পৃথিবীর সব প্রান্তের মানুষ ছুটে আসে। জীবন্ত জাদুঘর হিসেবে আখ্যাও দেয় এই গ্যালাপাগোসকে। ইকুয়েডর থেমে সেখান থেকে রাজধানী কিটোতে যেতে হয়। ইকুয়েডর থেকে গ্যালাপাগোস যাওয়ার পথ দুটো, একটা হলো কিটো বিমানবন্দর থেকে উড়ানপথ, অথবা ক্রান্তীয় বাণিজ্যিক রাজধানী গুয়াকিল থেকে বিমানপথ। ইকুয়েডর সমুদ্র বন্দর থেকে গ্যালাপাগোস পরিষেবা দেওয়ার জন্য কোনো নদীপথ ব্যবস্থা
ক্রুজ বা জাহাজ নেই, সুতরাং পথ খোলা শুধু বিমানপথ। কিটোর মারিস্কাল সুক্রে আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুয়াকিলে জোয়াকিন ডি ওলমেডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট গ্রহণ করে বিশ্বের অন্য দেশ। সুতরাং যে যেভাবেই যেতে চাক না কেন, এ দুটো ফ্লাইট ব্যতীত অন্য কোনো ফ্লাইট ইকুয়েডর গ্রহণ করে না।